আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনূস পেরে উঠছে না। নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন, যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে। তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে। পুতিন ইন্ডিয়াতে, আবার বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু, সবকিছু মিলেয়া পুতিনের ছবি, শেখ হাসিনার ছবি, নরেন্দ্র মোদীর ছবি, একটা ভজকট মার্কা অবস্থা নাকি? যাতে আমি লিখেছি যে বাংলাদেশে গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু এবং ভারতে পুতিন, কাহিনীটা কোথায়? আগামীকাল আরেকটা বিচারের রায় হবে নাকি? সেটা নিয়ে কি আপনি খুব চিন্তিত? চিন্তার কোনো কারণ নেই। এসব বিচারের রায় কি আসে? মৃত্যুদণ্ড, ফাঁসি, যাবজ্জীবন, 21 বছর, 41 বছর, 51 বছর, এগুলা নিয়ে কোনো ডোন্ট কেয়ার। উই ডোন্ট কেয়ার, কারণ আমাদের নেত্রী ডোন্ট কেয়ার, সুতরাং আমরাও ডোন্ট কেয়ার। তারপরে এতক্ষণ চিন্তা করছেন আমি থাম্বনেলে এখানে যে আমার ব্যানার বা হেডলাইন যেটা আছে, যে পুতিন ইন্ডিয়াতে, আবার বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু, সবকিছু মিলেয়া পুতিনের ছবি, শেখ হাসিনার ছবি, নরেন্দ্র মোদীর ছবি, একটা ভজকট মার্কা অবস্থা নাকি? যাতে আমি লিখেছি যে বাংলাদেশে গোয়েন্দা কর্মকর্তার মৃত্যু এবং ভারতে পুতিন, কাহিনীটা কোথায়? এটা নিয়ে হয়তো অনেকে চিন্তা করছেন ঘটনা কি। ঘটনাটা আপনারা আজকে মনে হয় কিছু কিছু পত্রিকায় এসেছে, আপনারা জানেন হয়তো, আর যদি না জানেন তাহলে আমি একটু বলছি আপনাদেরকে। যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য। আর পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান 38 নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে গত মঙ্গলবার। তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে। সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক। এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে, পাকিস্তান এমবেসি তো লাগছেই এই এই লাশ নেওয়ার জন্য। এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক। আসেন এবার বলি, টেকনিশিয়ান, একজন টেকনিশিয়ান গুলশানের 5 স্টার হোটেলে কিভাবে ওঠে? আপনি চিন্তা করতে পারেন, একটা টেক্সটাইল মিলের জিএমও 5 স্টার হোটেলে উঠতে পারে না, আর সেখানে তো একজন টেকনিশিয়ান। ওনার বেতন কত? কেন উঠছেন? এগুলো হচ্ছে যে ভুয়া কথা। যে টেকনিশিয়ান, বাংলাদেশ ভিসাও দিয়েছে, উনি এসেছেন, আর বাংলাদেশে এসেছেন উনি আজকে না, এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে। এতদিন চিটং, কক্সবাজার, তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন। উনি ছিলেন যে অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা, এবং ওনাকে আলহামদুলিল্লাহ চাঁদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে। সেম ঘটনা এর আগে বলেছিলাম, ওই যে 17 জন মারা গিয়েছিল, তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায়নি, ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই। সেই ধরনের ওনার অবস্থা। এর ভিতরে আপনার মনে হয় আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন, আজ থেকে 1 সপ্তাহ আগে, 6-7 দিন আগে, কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে, মনে আছে? আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতেই ওখান থেকে 11 জনকে উঠাই নিয়ে যায় কোনো একটা গোয়েন্দা সংস্থার লোক, বাংলাদেশি না, বাইরের কোনো একটা গোয়েন্দা সংস্থার লোকজন। ওখান থেকে 11 জনকে ধরে নিয়ে যায়, যার মধ্যে ছিল 9 জন পাকিস্তানি এবং 3 জন বাংলাদেশি। সব 3 জন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহিরির লোকজন, জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহিরির লোক 3 জন, আর 9 জন সে পাকিস্তানি। এবং ওরা নিয়ে যাওয়ার সময় ওখান থেকে বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্রশস্ত্র যা ছিল তা যাতে বাংলাদেশ সেনাবাহিনী নেয়, এই জন্যই ভোরবেলা, ভোরবেলা বলতে এটা 6:30 বা 7টার দিকে নাকি সেনাবাহিনীকে ফোন দিয়ে বলা হয়
যে তোমরা এসে এখান থেকে এই জিনিস নিয়ে যাও, আমরা এখনো চোখ রাখছি, তবে তোমরা এসে এগুলো উদ্ধার করে নিয়ে যাও। সেনাবাহিনী সেদিন সেখান থেকে উদ্ধার করতে গিয়ে সম্ভবত একজন বা দুইজনকে ধরছিল মনে হয়, বা নাও ধরতে পারে, ওটা আমি শিওর না। এবং ওখান থেকে কি উদ্ধার হয়েছে, কি পেয়েছে, এটা কোনো নিউজ কোনো পত্রিকাতে নেই, সেই 11 জনের নিউজও নেই। সেনাবাহিনী জানতো যে এরকম একটা ঘটনা হয়তো হইতে পারে। অবশ্য আমাদের গোয়েন্দা সংস্থা এত খবর পায় না, আমাদের গোয়েন্দা সংস্থা খবরের পাওয়ার আগেই ওরা উঠে নিয়ে গেছে। ওরা রাতের 1:30টার দিকে ড্রোন মারফত প্রথমে অ্যাটাকটা করে, ছোট্ট একটা ড্রোনের মারফতে অ্যাটাক করে, এরপর ওখান থেকে সবগুলোকে তুলে নেওয়া যায়। কে বা কাহারা কোথার থেকে কে নিয়ে গেছে কিছুই জানে না। তো এখন আসি আপনাদেরকে সেই পুতিন ইন্ডিয়াতে আসছে, এতে বাংলাদেশে কি অশনি সংকেত। একটু ছোট্ট একটা কথা বলি। ইউক্রেন আক্রমণের আগে পুতিনের সাথে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী, মনে আছে? এরপরে শুরু হয় গ্যাদারিং। আর এইবার ঠিক নরেন্দ্র মোদী হঠাৎ করে 15 দিন সামনে নিয়ে আসলো, 4 তারিখে আসতেছেন। এটা কিন্তু কথা ছিল 15 তারিখের পরে সম্ভবত যে আসবেন, কিন্তু অনেক দ্রুত আগায় আনছে, 4 তারিখে আসতেছে। কাহিনীটা কি? হঠাৎ 4 তারিখে উনি এখানে আসছেন। এর আগে আপনি কয়েকদিন আগে খেয়াল করেছেন যে একটা নৌবাহিনীর জাহাজ এসেছিল, যুদ্ধ জাহাজ আসছিল রাশিয়ান, আবার মালাক্কা প্রণালীতে এখন পুতিন আসবে, এই কারণে মালাক্কা প্রণালীতে অনেকগুলো যুদ্ধ জাহাজ, সাবমেরিন, টর্পেডো সব আছে। কারণ কি মালাক্কা প্রণালীতে কেন? কারণ হচ্ছে যে ওই আমাদের যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, তখন আমেরিকা যখন 7 ফ্লিট পাঠিয়েছিল, তখন রাশিয়া, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ওরাও জাহাজ পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে একটা চুক্তি হয়েছিল আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, যে আমেরিকা এবং রাশিয়া কেউ বঙ্গোপসাগরে কোনো যুদ্ধ জাহাজ বা নৌযান পাঠাবে না। সেটা এতদিন চালু ছিল। এর ভিতরে যখন আমেরিকান যুদ্ধ জাহাজ আসলো, তারপরে টার্কির যুদ্ধ জাহাজ আসলো, চায়নারগুলো তো আছেই, সুতরাং রাশিয়াও পৌঁছে গেছে শুভেচ্ছা সফর এমনি ফুল টুল নিয়ে, এগুলো নিয়ে। এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাইন। এবং আপনার এই যে রজার খলিল বা আমাদের নিরাপত্তা উপদেষ্টা, ওনাকে দেখলেন আপনার ইন্ডিয়া থেকে দৌড়ে চলে গেল আবার দোহায়, সেখানে যে বিশেষ মিটিং, সেই মিটিং থেকে উনি ফিরে আসছেন শুক্রবার রাতে, ফিরে আসছেন শনিবার সকাল 11টা থেকে উনি দিনের প্রায় 2টা পর্যন্ত 3 ঘন্টার একটা টানা মিটিং করতে হয়েছে আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার্স এখন যে আছে তার সাথে। ওনার রাজার খলিলের গুলশানের বাসভবন, সম্ভবত 33 নাম্বার না কত বাসভবনটার নাম্বার, সেখানে দীর্ঘ 3 ঘন্টা। কারণ হচ্ছে তার সাথে কথা হয়েছে এই জন্য যে ওই যে দিল্লিতে কথা, তারপরে আপনার ইয়ের কথা, দোহার কথা, এগুলো সব, এবং লাস্ট আমেরিকা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে কি হবে। তো এগুলো সবই কিন্তু একটা সাইন। আবার এখন লোকমুখে শোনা যাচ্ছে, আমি বলছি না ভাই, লোকমুখে শোনা যাচ্ছে সম্ভবত 3 তারিখ থেকে ছোটখাটো আকারও সম্ভবত একটা স্ট্রাইক হইতে পারে বাংলাদেশের উপরে। বাংলাদেশের উপর স্ট্রাইক হইতে পারে। বাংলাদেশ হয়তো সেনা সমাবেশ হইতে পারে, সেনাবাহিনীর লোকজন ঢুকতে পারে। কোন দেশের ঢুকবে সেটা এখনো জানি না, হ্যাঁ, আমি বলি নাই, এটা শোনা যাচ্ছে আর কি। এবং সেখানে আবার আমাদের রংপুর ডিভিশন থেকে প্রায় 12,000 সৈন্য ওই অঞ্চলের বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে, যে পার্শ্ববর্তী রাষ্ট্রের 2.5 লাখ সেনার সাথে এই 12,000 যুদ্ধ করবে ঢিলাকুলু নিয়ে। বুঝতে পারছি। তো এই অবস্থায় 3 থেকে 6 তারিখের ভিতরও নাকি অনেক কিছু ঘটতে পারে। আবার কিছু কিছু পত্রিকা, কিছু কিছু ইউটিউবার তো বলতেছে যে 6 তারিখে বিশাল একটা ভূমিকম্প হইতে পারে, ওইটা চন্দ্র গ্রহ নক্ষত্র মাইপা ভূতাত্ত্বিক জরিপ কইরা এরা নাকি দেখছে যে একটা বিশাল ভূমিকম্প হবে। তো ভূমিকম্পের আভাস কখনো দেওয়া যায় না, বন্যার আভাস দেওয়া যায়, ভূমিকম্পের আভাস কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই, তবে বাংলাদেশে। সেই ভূমিকম্প আসলে কোনটা? সেই ভূমিকম্প কি কোনো ড্রোন মিসাইল এসে পড়ার ভূমিকম্প নাকি? আবার কিছু কিছু ইউটিউবার বলেছেন যে আপনার বিভিন্ন সেনা ক্যাম্প থেকে আপনাদের যাদের আত্মীয় স্বজন আছে তারা একটু বেরিয়ে যান, ওই চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের ওইসব অঞ্চল থেকে লোকজন আপনার ঢাকার দিকে থাকেন, ওইসব অঞ্চলে। আসলে কোথায় কী হবে জানা যায় না, তবে সব কিছুতে একটা বিপদের সংকেত আপনারা পাবেন। সজীব আয়োজক জয় বলেছে কি -2। তারেক জিয়া নিজের অপারগতা স্বীকার করছে গত 2 দিন আগে। সব কিছু নিয়ে একটা গুমোট পরিস্থিতি। আবার এখানে জামাতিরা তো লেগেই আছে একের পর এক, শুধুমাত্র কি দাও, রায় দাও ফাঁসি দাও, রায় দাও ফাঁসি দাও।
এর ভিতরে এই কোর্ট এগুলো নিয়েও ইন্টারন্যাশনালি কেউ খুশি না। এদিকে আপনার কমনওয়েলথ, কমনওয়েলথ কিন্তু বহুত বড় সংস্থা। কমনওয়েলথ বলে দিয়েছে যে আপনার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। বিশ্বের বিভিন্ন দেশ বলছে নির্বাচন হবে না। খলিল সাহেবের আন্ডারপ্যান্ট ছাড়া লুঙ্গি পরে দৌড়াদৌড়ি এই দেশ ওই দেশ। সেইখানে আবার সিআইএর পদকপ্রাপ্ত কাতারের আমিরের সবচেয়ে বিশ্বস্ত লোক, ওনারা যে ওখানে কথা বলা, 2 দিন আগে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোক মারা যাওয়া এবং আরও 9 জন পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোককে কুমিল্লা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, এগুলো সব মিলাইলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে। অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি না। ওই যে বলে একটা ডিপ স্টেটের খেলা বলেছিলেন, আমরা বলছিলাম ডিপ স্টেট, সব দেশেরই ডিপ স্টেট আছে। আর ডিপ স্টেটের খেলাটা এমন যে আপনি ঘটনা সত্য, প্রমাণ নাই, আপনি প্রমাণ করতে পারবেন না। ঘটনাটা সত্য কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না যে এই ঘটনা কে ঘটাইলো, কখন ঘটলো, কি ঘটলো। আর যখন এই গোয়েন্দা সংস্থার লোকগুলোকে ধরা হয়, মারা হয়, নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু কোনো দেশ স্বীকার করে না যে এটা আমাদের গোয়েন্দা সংস্থার লোক ছিল, কারণ এতে তাদের চরিত্র বরবাদ হয়ে যায়। তাই দেখেন খেলা চলছে, সাহস হারানোর দরকার নেই। আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বলে সাহস হারাবেন না, দেখতে থাকেন, আসলেই খেলা জমেছে। আগামী এই যে আজকে এই মুহূর্তে আপনার 1লা ডিসেম্বর, আমি আপনাদেরকে এরও আগে বলেছিলাম যে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, 1971 সালে যা ঘটেছিল হয়তো সেরকম আরেকটি ঘটনা আমরা চাক্ষুষ করব। তখন হয়তো আমাদের বাপদাদারা দেখেছিল, এবার হয়তো আমরা দেখে যাব। ইউনূস রাজনীতিবিদ নন, কিন্তু রাজনীতিবিদদের দাদা। তিনি এমন রাজনৈতিক চাল চালতে শুরু করেছেন যে বিএনপির মতো পুরনো রাজনৈতিক দলও এখন নাকানি চুবানি খাচ্ছে। এ বিষয়ে পরে আলোচনা করব, কিন্তু আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনূস পেরে উঠছে না। নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন, যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে। তার দীর্ঘদিনের পরিচিত এবং ভরসা স্থল পশ্চিমা বন্ধুরাই তাকে এজন্য এখন বয়কট করতে শুরু করেছে, চাপ দিতে শুরু করেছে। আসুন জেনে আসি যে আওয়ামী লীগ ফেরানোর কি কি চাপে আছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস, আর ইউনূসের অপশনগুলো আসলে কি কি হতে পারে। সব দিক থেকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে। ঘটনাগুলো যেভাবে জমা হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনের ভাষা যেভাবে বদলাচ্ছে এবং দেশের ভেতরে ক্ষমতার অঙ্ক যেভাবে সরে যাচ্ছে, তাতে ইউনূস সরকারের সামনে এক অস্বস্তিকর বাস্তবতা তৈরি হয়েছে। তিনি যে পথ দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই পথের ম্যান্ডেট ছিল আওয়ামী লীগবিহীন একটি রাজনৈতিক সমীকরণ। এখন সেই সমীকরণটাই উল্টো হয়ে যাচ্ছে। ইউনূসের সামনে এখন একটাই প্রশ্ন, সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে। এখানে বিষয়টা বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে মানতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটা ছিল রাজনৈতিকভাবে চরম অস্বাভাবিক এবং গণতান্ত্রিক মানদণ্ডে অগ্রহণযোগ্য। কোনো দলের নেতাকর্মী অপরাধ করলে বিচার হবে, এটা স্বাভাবিক, কিন্তু পুরো দলের ওপর নির্বাহী আদেশ বসিয়ে নিষিদ্ধ করা মানে হচ্ছে দেশের বৃহত্তম ভোট ব্যাংককে রাজনীতির বাইরে ঠেলে দেওয়া। এতে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার গল্পটাই ফিকে হয়ে গেছে। আন্তর্জাতিক মহলও ঠিক এই পয়েন্টটা ধরেই এগুচ্ছে। লন্ডনের হাউস অব লর্ডসে সাম্প্রতিক আলোচনায় অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নটি এত জোরে সরে এসেছে যে তা নিছক কাকতালীয় নয়। পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাইয়ে সতর্ক, সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্টভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে। রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে। এই অবস্থা আরো স্পষ্ট হলো জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎসের বক্তব্যে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীনভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যার রাজনৈতিক দল অংশ নেবে। তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার, উচ্চ ভোটার উপস্থিতি, ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ, এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত। তিনি এমনও বললেন যে 50-60% ভোটার উপস্থিতি অর্জন করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য অংশগ্রহণ। প্রকাশ্যেই জানালেন যে ইউনূস সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে, কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর।
অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না। জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্যে পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে, কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক, মূল বার্তাটা খুব স্পষ্ট: আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে। এই বয়ানটা ইউনূস সরকারের জন্য বিরাট সতর্কবার্তা, সরাসরি হুমকিও বলতে পারেন। কারণ আন্তর্জাতিক অঙ্গন এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না, বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে, এবং সে প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার প্রতিনিধিত্ব করে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি। এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিকভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি, হবে না। ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকিয়ে ইউনূস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে, তবে তিনি ভুল হিসাব করছিলেন। এবার আসা যাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেতগুলোর কথাবার্তায়। শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনূসের উপর চাপ দিচ্ছে। গোলাম মাওলা রনি বলেছেন, যারা ইউনূসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয়, তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর। আমি গোলাম মাওলা রনির কথা বললাম। তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনূসের প্রতি হতাশা শুধু দেশে নয়, সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে, যেখানে ইউনূস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে। রনির ভাষায়, জাতিসংঘ, মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয়, বরং দিক ঘুরে গেছে। এখানে ইউনূসের বিপদ। তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে, তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে। কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা, থুতু ফেলে থুতু গিলে ফেলা। আর যদি চাপ অগ্রাহ্য করেন, তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হবে, যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য। ইউনূস যে গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই ন্যারেটিভ গুলোই তার বিরুদ্ধে চলে যাবে। রোহিঙ্গা সংকটের কথাও রনি যেভাবে তুলেছেন, সেটা ইউনূসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায়। জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা, ইফতার, প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত মাঠে মিশে গেছে, বরং রোহিঙ্গারা আরো ঢুকছে। ফলে ইউনূসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট। এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে, ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। বিএনপি তাদের নিজস্ব সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে। জামায়াত গণ স্বীকৃত রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল, তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবেই মানুষ বেশি চেনে। আর যারা জুলাই আগস্টের সহিংসতার নেতৃত্ব দিয়েছিল, তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহভাজন, তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত। ফলে ইউনূসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে, বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এখন তাহলে প্রশ্নটা হচ্ছে, ইউনূস কি করবেন? তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে। প্রথম পথ, চাপ মেনে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে, নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে, আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে। কিন্তু হয়তো এতে তার রাজনৈতিক সমর্থক গোষ্ঠী ক্ষুব্ধ হবে, বিশেষত যারা আওয়ামী লীগকে টার্গেট করে পুরো বিপ্লব পরিকল্পনা সাজিয়েছিল। ক্ষমতা পরিকল্পনা, আসলে বিপ্লব পরিকল্পনা তো নয়, ক্ষমতা পরিকল্পনা। দ্বিতীয় পথ কি হতে পারে? নিষেধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা। তিনি আরো অপেক্ষা করতে পারেন, তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দীর্ঘায়িত করতে, কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে, অর্থনৈতিক জটিলতা আরো তীব্র হবে, আর তার সরকারের ইমেজ ক্ষুণ্ণ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে। এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে, দেশের ভেতর আরো জটিলতা, আরো ভয়াবহ অবস্থা হবে। আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা। এতে তার সরকার দ্রুত একঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা, সঙ্গীরা, জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে
ক্ষমতা দখল করবে। বিদেশি সহায়তা, ঋণ, বাজার সবই প্রভাবিত হবে। দেশের ভেতরে অস্থিরতা বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসেবে দেখা হবে, যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লণ্ডভণ্ড করে দেবে। তাই ইউনূস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয়। তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি দিন টিকে থাকা যায় না। আপনি বিশ্ব শক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পারবেন না। শেখ হাসিনার কথা চিন্তা করুন, বিশ্ব শক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্ব শক্তির হাতে তুলে দিতে চান নাই, ফলাফল তাকে পেতে হয়েছে। দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই। তার মানে বিষয়টা হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন। জনগণের বড় অংশকে বাদ দিয়ে কোনো স্থিতিশীল রাজনৈতিক কাঠামো টেকানো যায় না। আওয়ামী লীগকে নির্বাসনে পাঠিয়ে ইউনূস যে নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াবে না। দেশের মাটি, ভোটের হিসাব, সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয়, বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন। ইউনূস যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে। তিনি কি আন্তর্জাতিক চাপ, জনমতের প্রবাহ এবং দীর্ঘ ইতিহাসের বাস্তবতা মেনে নেবেন, নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরো বড় সংকট ডেকে আনবেন? বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা, শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশি দিন দাঁড়িয়ে থাকে না। ইউনূস যদি সেটা বুঝতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে, ঘাড়ে ধরে শেখাবে। তার মানে দেখার বিষয় হচ্ছে তিনি সেই পাঠটা স্বেচ্ছায় শিখবেন, নাকি পরিস্থিতি তাকে শিখিয়ে দেবে, নাকি যে কথা বললাম বাংলাদেশের জনগণ ঘাড়ে ধরে তাকে শেখাবে। সময়ই বলে দেবে। ভালো